বোর্ড প্রশ্ন সমাধান সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে তোমাদের ঢাকা বোর্ড 2025 সালের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের ধারাবাহিক সমাধান দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদেরকে 4 নাম্বার সৃজনশীলের সমাধান করে দেব, যেটা তোমাদের জ্যামিতির একটা অধ্যায় থেকে এসেছে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাকে বলছে 60 ডিগ্রি কোণের পূরক কোণ আঁকো। এখন কথা হচ্ছে পূরক কোণ জিনিসটা কি? পূরক কোণ হচ্ছে তোমার যে কোনো দুইটা কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। বুঝুন এই বিষয়টা? আসো দেখে দিই। ধরো তোমাদের যে কোনো দুইটা কোণ আছে, একটা কোণ ধরলে তুমি এক্স, আরেকটা কোণ ধরলে ওয়াই। তো এই যে দুইটা কোণ আছে এক্স আর ওয়াই, যে কোনো মান হইতে পারে। তো এই দুইটা কোণের তোমার যদি সমষ্টি হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। তবে এই এক্স কে বলা হবে ওয়াই কোণের পূরক কোণ এবং ওয়াই কে বলা হবে এক্স কোণের পূরক কোণ। তাহলে দেখো, আমাদের দেওয়া আছে কি যে 60 ডিগ্রি কোণের পূরক কোণ। তার মানে কি, ধরো কথার কথা, আমি যদি এক্স এর মান ধরি তোমার 60 ডিগ্রি, তাহলে এখানে কি হবে? আমরা যদি বের করি ওয়াই এর মান, তাহলে কত হবে? দেখো, ওয়াই এর মান হবে 30 ডিগ্রি। তার মানে আমাদের এই যে 60 ডিগ্রি যে ছিল, প্রশ্নে দেওয়া ছিল 60 ডিগ্রি কোণ, এটার পূরক কোণ হবে আমাদের 30 ডিগ্রি। তো তোমাকে বলছে কি, এই 30 ডিগ্রি কোণ তোমাদের আঁকতে হবে। তো আঁকানোর জন্য দেখো আমরা কি করি, যে কোনো একটা রশ্মি নাও। এই রশ্মির এই যে বিন্দু আছে না এখানে কর্নারের, এই বিন্দুতে আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব। কি করব? বৃত্তচাপ, যে কোনো মাপে তোমার যেটা ভালো লাগে। তাহলে কি করো, একটা বৃত্তচাপ নাও। এই যে একটা আমরা বৃত্তচাপ আঁকাইলাম। এখন এই যে যে বৃত্তচাপ নিচ্ছ না, ঠিক সেম বৃত্তচাপ দিয়ে তুমি এখানে একটা কাটো। এই যে এখান থেকে এখানে যদি দৈর্ঘ্য কাটো, তাহলে এটা পাবে। তো তাহলে এখন যেটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের, যদি যোগ করে দাও তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি। কিন্তু আমার তো 60 ডিগ্রির দরকার না, আমার কত দরকার? পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির দরকার। তার মানে এই 60 এর যদি আমি অর্ধেক করতে পারি, তাহলে আমাদের কি আসবে? 30 ডিগ্রি আসবে। তো অর্ধেক করতে হয় কিভাবে? এই যে আমার এখানে যে এটা আছে, কোণটা আছে, এই কোণের মোটামুটি মনে করো এটা হচ্ছে আমার অর্ধেক। তাহলে কি করতে হবে? এই অর্ধেকের বেশি একটা বৃত্তচাপ নেব। তাহলে ধরো তুমি এতটুকু নিলে, এখান থেকে কি করবে? এখানে একটা এভাবে বৃত্তচাপ দিবে, ঠিক সেম অতটুকুই বৃত্তচাপ এখান থেকে এখানে একটা দিবে। তো ধরো এভাবে দিলে, তাহলে এই যে যেখানে মিলিত হচ্ছে এটা আর এই বিন্দু, তুমি যদি এইভাবে যোগ করে দাও, তাহলে আমাদের কি হয়ে যাবে? এই কোণের অর্ধেক হয়ে যাবে। যেহেতু এটা আমার হাতে আঁকানো, যার কারণে খুব একটা সুন্দর হয়নি। তোমরা যদি ভালো করে বাসাতে কম্পাস সহকারে আঁকাও, তাহলে দেখবে এটা হয়ে গেছে। তাহলে এই মানটা হবে আমাদের কত? 30 ডিগ্রি। যদিও এটা আঁকানো একদমই খারাপ হয়েছে, তাহলে কি আমরা এইভাবে জিনিসটা আঁকাইতে পারি। খ নাম্বারে দেখো বলছে কি, যে এম এন প্লাস এম এফ ইজ গ্রেটার দেন 2 MR। অর্থাৎ এম এন মানে দেখো, এই যে এম এন এই বাহুটা প্লাস এম এফ মানে কি এই বাহুটা, এই দুইটা বাহু তুমি যদি যোগ করো, তোমাকে বলছে কি এই দুইটা বাহু যোগফল হতে হবে 2MR। অর্থাৎ এম থেকে আর এর এই দৈর্ঘ্যের দ্বিগুণের থেকে বড় হবে কোনটা? এই বাহু আর এই বাহুর যোগফলটা। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লিখে নাও, এই প্রশ্নটা তোমাদের এই বছরেও মানে অর্থাৎ 2026 সালের প্রশ্নেও কোনো না কোনো বোর্ডে চলে আসবে। এখন এই সকল জিনিসগুলা সলভ করার সময় আমাদের 3টা স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপ বিশেষ নির্বাচন, দ্বিতীয় স্টেপ অঙ্কন এবং তৃতীয় স্টেপ হলো আমাদের প্রমাণ। তো আসো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস ফলো করব। তো প্রথমে আমাদের কি ছিল? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, দেখো এটা কিন্তু নির্বাচন না, কোনো নির্বাচন না, এটা হচ্ছে নির্বাচন। তো এই নির্বাচনে কি হয়? নির্বাচনে আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকে সেগুলো একটু উপস্থাপন করতে হবে তোমাদের। এখানে দেখো, এই যে আমাদের চিত্রটি ছিল, এই চিত্রে কি দেওয়া আছে? এম এন এফ। এটি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের এন এফ এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের আর। তো এই যে এখানে তোমাদের লেখাই আছে যে পি কিউ আর যথাক্রমে এম এন এম এফ এন এফ এর মধ্য বিন্দু। তাহলে আসো আগে আমরা ওটাই লিখি। আছে দেওয়া আছে, কি দেওয়া আছে? ত্রিভুজ এম এন এফ, ত্রিভুজ এম এন এফ এর এই ত্রিভুজটার আর হলো
এন এফ এর মধ্যবিন্দু, আর হলো এন এফ বাহুর মধ্যবিন্দু, এখন আমরা কি করব, যে এই যে আমাদের এম আর আর টি ছিল এই দুটা যোগ করব, তাহলে কি হলো লিখবো যে এম আর যোগ করি। তো দেখো এম আর আর টা যোগ করব, তাহলে এই ত্রিভুজটা যদি আমরা এখানে আঁকাই তাহলে জিনিসটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটি ছিল, যেটা কি ছিল যে এম এন এফ, এখানে কি ছিল পি কিউ, এখানে ছিল আর। তো আমরা কি বললাম যে এম আর যোগ করি, তাহলে যোগ করো, এই যে এম আর আর এই দুইটা কি করব আমরা যোগ করলাম, এটা যোগ করি। এখন আমাদের এইটা তো আমাদের দেওয়া ছিল, আর কি করলাম সেটা, এখন এই বিশেষ নির্বাচনে কি করতে হয়, তোমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটাও লিখতে হয়। তাহলে লেখো যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, ওই যে দুইটা বাহুর যোগফল মানে এম এন প্লাস এম এফ ইজ গ্রেটার দেন কি হবে 2 এম আর, মানে এইটার দ্বিগুণ হবে, মানে দ্বিগুণের থেকে এই দুইটা বাহুর যোগফলটা কি হবে বড় হবে। তো এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এরপর আমাদের কি করতে হবে, অঙ্কন করতে হবে। আসো তাহলে আমরা কি করি, অঙ্কন। অঙ্কন, তো অঙ্কনে কি করব, এই যে আমাদের এম আর একটা মধ্যমা আছে, তো এই মধ্যমাটাকে আমরা কি করব, বর্ধিত করব। কি বললাম, এম আরটাকে বর্ধিত করব, কতটুকু, এম আর যতটুকু আছে ঠিক ততটুকুই বর্ধিত করব, যেন এম আরটাকে ডি পর্যন্ত বর্ধিত করব। ধরো এটার নাম দিলাম ডি, তাহলে যেন সেটা কি হয় এম আর ইকুয়াল আর ডি হয়। আর লাস্টে কি করব, যে এফ ডি এটা কি করব যোগ করে দেব। তো দেখো এম আর কে ডি পর্যন্ত বর্ধিত করি, এম আরটাকে আর ডি পর্যন্ত বর্ধিত করব, মানে ডি পর্যন্ত বর্ধিত করব, যেন কি হয়, যেন যেন কি হবে এম আরটা এম আর ইকুয়াল আর ডি হয়, আর ডি। দেখো এমন ভাবে বর্ধিত করব ডি পর্যন্ত যেন আমাদের এম আর এর দৈর্ঘ্য আর আর ডি এর দৈর্ঘ্য একই সমান হয়। এবং লাস্টে কি করব আমরা, এবং কি করি ডিএফ যোগ করি, ডিএফ যোগ করি। দেখো এটা আমাদের হয়ে গেছে। তাহলে প্রথম থেকে যদি আরেকবার আমি রিভিউ করি তাহলে জিনিসটা কেমন হয়, যে বিশেষ নির্বাচন হচ্ছে তোমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, আর যে জিনিসটা তুমি একদম সিম্পল মানে প্রথমে যেটা করতে হবে সেটা লিখতে হবে। জিনিসটা কেমন, যে দেখো দেওয়া আছে এই যে একটা ত্রিভুজ ছিল এম এন এফ, এর আর হলো আমাদের এন এফ এর বাহুর মধ্যবিন্দু। তারপর আমরা কি করছিলাম, যে এম আর যোগ করছি, ওই বিশেষ নির্বাচন আমাদের শেষ, মানে শেষ তো না, আরেকটু কি বলতে হয় করতে হয়, যেটা আমরা প্রমাণ করতে বলছে সেটা লিখতে হবে। তাহলে কি, যে প্রমাণ করতে হবে যে আমাদের এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুর যোগফলটা হবে ত্রিভুজের মধ্যমার দ্বিগুণের থেকেও কি বড়। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। আর অঙ্কনটা আমাদের কি, অঙ্কনের ক্ষেত্রে দেখো আমরা কি করছি, এই যে আমাদের এম আর যে বাহুটি ছিল এটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, যেন এম আর ইকুয়াল আর ডি হয়, এবং লাস্টে কি করছি ডিএফ যোগ করছি। এবার আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে প্রমাণ। তাহলে এখন আমরা কি করব, প্রমাণ করব। এখন তোমরা অনেকে এই জায়গাতে ভুল করো কি, বইয়ে যেভাবে দেওয়া আছে গাইডে যেভাবে দেওয়া আছে তোমরা হুবহু সেরকম ভাবে করার ট্রাই করো। হ্যাঁ তোমরা ওইভাবে দেখবে, করার চেষ্টা করবে, সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা জিনিসই আসলে নিজের মতো করে করার চেষ্টা করবে। তুমি যখন নিজের মতো করে করার চেষ্টা করবে তাহলে দেখবে যে এই জিনিসগুলা তোমার প্রতি প্রেশার ক্রিয়েট হচ্ছে না। জিনিসগুলো বুঝবে, বোঝার পর স্টেপ বাই স্টেপ নিজে করার ট্রাই করবে, তাহলে দেখবে তোমাদের আর মুখস্থ করতে হচ্ছে না, বেশি ঝামেলা পোহাতে হচ্ছে না। তো আমি ওইভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। আসো আমরা দেখি। এখন দেখো আমাদের এখানে টোটাল ত্রিভুজ হয়েছে কয়টা, মানে যদি ছোট ত্রিভুজের কথা চিন্তা করি তাহলে দেখো এটা আমাদের একটা ত্রিভুজ, আবার এখানে কি আরেকটা ত্রিভুজ, এবং এখানে আরেকটা ত্রিভুজ। তো আমরা কাজ করব কোনটা নিয়ে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা নিয়ে।
তো এই ত্রিভুজ দুইটার নাম কি দেখো, এম আর এন। তাহলে কি হবে, ত্রিভুজ এম আর এন এবং এই ত্রিভুজের নাম কি, ডি আর এফ, ত্রিভুজ ডি আর এফ হতে পাই। এখন এই দুইটা ত্রিভুজ থেকে আমরা দেখব যে কি কি পাওয়া যায়। তো দেখো, আমরা প্রথমেই আমাদের বলা ছিল কি যে এন এফ, এই যে বাহুটি আছে এই বাহুটার মধ্যবিন্দু কোনটা, আর। তো মধ্যবিন্দু মানে কি, ধরো আমার দুই পাশে আছে, এই তোরেও 5 হাত জায়গা আছে, এই পাশেও 5 হাত জায়গা আছে, আমি মাঝখানে আছি। তো তার মানে কি হবে, দুই পাশে সমান না। তো একই জিনিসটা এখানে ঘটছে, যে আমরা কি লিখতে পারি, যে এন আর ইকুয়াল কি লিখতে পারি, আর এফ বা এফ আর, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখবে। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে তোমাদের আর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু কার মধ্যবিন্দু, এন এফ বাহুর, আর মধ্যবিন্দু এন এফ বাহুর এটা। তো তুমি এটা একটু ভালো করে লিখতে পারো যে আর কমা দিয়ে এন এফ বাহুর মধ্যবিন্দু, সে তোমার ইচ্ছা, সমস্যা নেই, এভাবে লিখলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি দেখতে পাইলাম, যেহেতু আরটা হলো এন এফ এর মধ্যবিন্দু, তাহলে এন আর যতটুকু, এফ আর ঠিক ততটুকু, তাই না? এখন আসো, আমরা কি দেখবো, আরেকটা আছে, সেটা হলো এই যে এম আর এবং আর ডি। দেখো, এম আর ইকুয়াল আর ডি, এই দুইটা সমান লিখলাম কেন, কারণ দেখো আমরা এই যে এখানে লিখছিলাম যে তোমার এম আর এবং আর ডি সমান, তাহলে এটা কি কোথায় থেকে, অঙ্কন থেকে। এটা কোথায় থেকে পাইছিলাম, অঙ্কন থেকে, বা অঙ্কন অনুসারেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো কি আছে, আমাদের এই যে এম আর এন, এখানে দেখো একটা কোণ আছে না, এই যে এই কোণটা, যদি আমি তোমাকে অন্য কালার দিয়ে দেখাই তাহলে জিনিসটা কেমন হবে, দেখো এই কোণটা আছে, তাহলে এই কোণের নাম কি, যে এম আর এন, কোণ এম আর এন ইকুয়াল, দেখো আমাদের এখানে আরেকটা কোণ আছে, এই ত্রিভুজের একটা কি কোণ আছে, এই কোণ এফ আর ডি, সেটা কি, কোণ এফ আর ডি। এই দুইটা কোণ পরস্পর আবার কি সমান, আমি সমান লিখলাম কেন, কারণ এখানে দেখো আমাদের দুইটা বাহু কি হয়েছে, যে এটা বিপরীত কোণ, এটাকে আমি কি লিখতে পারি, বিপরীত কোণ। আমি দেখাচ্ছি যে বিপরীত কোণ কি, বিপরীত কোণ। এখন কথা হচ্ছে বিপরীত কোণ কেন লিখলাম, কারণ তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে জিনিসটা কেমন হচ্ছে, এখানে একটা বাহু আছে, এখানে একটা বাহু আছে। তো ওই যে আমরা ষষ্ঠ অধ্যায় শিখছি, কি শিখছিলাম, যে যে কোনো দুইটা রেখা যদি পরস্পরকে ক্রস করে, তখন আমরা কি জানি, এই যে এই পাশের কোণটা আর এই পাশের কোণটা কি হয়, বিপরীত কোণ। ঠিক একই ভাবে এই পাশের কোণটা, এই পাশের কোণটাও কি হয়, বিপরীত কোণ। তাহলে দেখো, তুমি যদি এখানে কল্পনা করো, যদিও আমার আঁকানোটা একটু খারাপ হয়েছে জন্য এর মনে হচ্ছে যে আলাদা আলাদা, কিন্তু আলাদা না। তুমি যখন ভালো করে স্কেল দিয়ে আঁকাবে তখন তোমার এই রেখাটা আর এই রেখাটা দেখো ছেদ করছে, তাহলে তোমার এই পাশের কোণ আর এই পাশের কোণ বিপরীত কোণ, এই পাশের কোণ আর এই পাশের কোণটাও কি হইতো, বিপরীত কোণ হবে। ওখান থেকে আমরা কি লিখতে পারি, যে এই কোণ আর এই কোণটা আমাদের বিপরীত কোণ। তো দেখো যে এই দুইটা ত্রিভুজে আমরা কি দেখতে পাইলাম, যে দুইটা বাহু সমান, একটা কোণ সমান। তো আমরা এরকম কি উপপাদ্য একটা পড়ি নাই, যে যে কোনো ত্রিভুজের যদি তিনটা জিনিস সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় কি হবে, সর্বসম। এটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য, পড়ছো তো নিশ্চয়ই, তাই না? তো দেখো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, যে ত্রিভুজ এম আর এন এবং আরেকটা কি ত্রিভুজ ছিল, ত্রিভুজ ডি আর এফ, এই দুইটা ত্রিভুজ আমাদের কি সর্বসম। সর্বসম অর্থাৎ কি, তার প্রত্যেকটা জিনিসই কি হবে, পরস্পর সমান। তাহলে দেখো, তো সর্বসমকে প্রকাশ করে কি দ্বারা, যে সমান চিহ্ন দিবে এবং তার উপরে একটা ঢেউয়ের মতো চিহ্ন দিবে, তাহলে এটাকে বলা হয় কি, সর্বসম। তাহলে এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী, বাহু কোণ বাহু উপপাদ্য এই অনুসারে। তো এই ত্রিভুজ দুটো যদি সমান হয় তাহলে এই ত্রিভুজের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কি হবে, পরস্পর সমান হবে। তো দেখো আর বাকিগুলা কি আছে, এই যে এই এম এন এই বাহুটি এবং ডি এফ এই বাহুটি আছে, তাহলে এই দুইটা বাহু কি হবে, সমান। তাহলে কি হবে, যে এম এন ইকুয়াল ডি এফ। দেখো এই জিনিসটা আমরা সমান লিখতে পারি।
এরপর আসো আমরা আরেকটি প্রমাণ করব যে এই যে আমাদের আরেকটি ত্রিভুজ আছে না, বড় যে ত্রিভুজ দেখো এম এফ ডি, তুমি যদি এটার কথা কল্পনা করো, আমাদের এটাও কি আরেকটা ত্রিভুজ। তো এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি আসো। তো দেখো তাহলে কি হচ্ছে যে ত্রিভুজ ত্রিভুজ এম ডি এফ ডি এফ হতে, তো এই যে এম ডি এফ মানে কি এই ত্রিভুজ হতে আমরা কি দেখতে পাই যে এই দুইটা মানে এই ত্রিভুজের এম এফ এম এফ এই বাহু প্লাস যদি আমরা যে এফ ডি বা ডি এফ যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে সেটা করবে, যদি এটা আমরা করি যে ডি এফ, তো এই যে এই বাহুটি এবং এই বাহুটি যদি যোগ করি তো যোগফলটা হবে অবশ্যই বড় কার তুলনায় আমাদের অপর যে বাহু ছিল, অপর বাহুর তুলনায়। অপর বাহুর নাম কি? এম ডি। দেখো এম ডি। তো কি করলাম, আমাদের ত্রিভুজের এই বাহু আর এই বাহু যদি যোগ করি তাহলে অপর যে বাহুটি ছিল সেই বাহুটার তুলনায় এই যোগফলটা কি হবে? বড়। এটা আমরা কিভাবে পাই? এটা একটা আরেকটা উপপাদ্য যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি যোগ করে তাহলে কি হবে, এখানে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো যে কোনো বাহু দ্বয়ের সমষ্টি বাহুদ্বয়ের সমষ্টি ত্রিভুজের অপর বাহু হতে বৃহত্তর। তাহলে কি বললাম যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি তুমি যোগ করো তাহলে সেই যোগফলটা হবে তোমার ত্রিভুজের অপর যে বাহুটি আছে তার তুলনায় কি বৃহত্তর। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি। এরপর আসো দেখো কি করতে পারি এখানে আমরা, যে এই যে এম এফ আছে, এম এফ মানে কি এইটা যেরকম আছে আমরা তাহলে সেরকমই লিখি। দেখো প্লাস এফ ডি আছে, এফ ডি মানে কোনটা? এই যে এফ ডি বা ডিএফ, দেখো ডিএফ এটা আছে না, তো ডিএফ এর পরিবর্তে এই যে একটু আগে তাকাও এখানে ডিএফ, ডিএফ এর পরিবর্তে আমরা কি জানি? সমান এম এন। তো ডিএফ ও যতটুকু এম এন ও ঠিক ততটুকু, তাহলে ডিএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এন। এই ডিএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এন লিখতে পারি। ইজ গ্রেটার দেন, দেখো এম ডি, এই যে এম ডি মানে কতটুকু? এম থেকে ডি এই পর্যন্ত না, এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে? যে এম আর প্লাস আর ডি, এটা লিখতে পারি না? যে এম আর প্লাস আর ডি, এটা তো অবশ্যই লিখতে পারি তাই না? তো এটা যদি লিখতে পারি, এরপর দেখো কি করতে পারি আমরা এখানে, যে তোমাদের আমাদের প্রমাণ করতে বলছিল কি টু এম আর, তার মানে আমাদের এম আর এ কনভার্ট করতে হবে। তো এখানে আমরা এটা লিখি যে এম এফ বা এম এন, এটাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? দেখো প্লাসের ক্ষেত্রে আমরা যদি আগেরটাকে পরে নিই বা পরেরটাকে আগে নিই কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো আমি পাল্টাচ্ছি কেন্দ্রের জন্য, কারণ আমাকে প্রমাণ করতে বলছিল এম এন প্লাস এম এফ, মানে এম এনটা আগে এম এফটা পরে, এজন্য। তো দেখো আমার এই এম এনটা আছে কোথায়? পরে। ওটাকে আমরা কোথায় লিখবো? আগে, যে এম এন প্লাস এই এম এফটা যে আগে ছিল ওটাকে লিখবো পরে, যে এম এফ। এটা ইজ গ্রেটার দেন, দেখো আর আমাদের এখানে প্রমাণ করতে কি করতে বলেছে? কিসে? এম আর এ। তো এম আর যেটা ছিল এম আর লিখলাম প্লাস আর ডি। এখন তাকাও আর ডি মানে কোনটা? এই যে আর থেকে ডি, ভালো করে লক্ষ্য করো। আর ডি কি মানে কি? ওই যে আমরা যখন অঙ্কনে প্রথম করি তখন কি করছিলাম, যে এম আর এবং আর ডি এই দুটা কি পরস্পর সমান। এই যে এম আর ইকুয়াল আর ডি, তাহলে যেটা আমাদের আর ডি সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম আর লিখতে পারি না? তাহলে বসাও এখানে এম আর। তো এবার দেখো কি হবে, যে এম এন প্লাস এম এফ ইজ গ্রেটার দেন এম আর প্লাস এম আর। তাহলে কি হয়? একটা কলা যোগ আরেকটা কলা মানে কি দুইটা কলা। একইভাবে ঠিক যে এখানে এম আর প্লাস এম আর মানে টু এম আর। এই যে এটাই ছিল আমাদের প্রমাণ, যে আমাকে এটাই প্রমাণ করতে বলছিল যে এম এন প্লাস এম এফ ইজ গ্রেটার দেন টু এম আর। এই যে এটা, তাহলে এটা আমাদের কি হয়েছে? প্রমাণিত। প্রমাণিত। এরপর আমরা তাহলে কোথায় গেলাম? এই লাইনের পর দেখো এখানে গিয়েছিলাম এটা। তো এই ছিল তোমাদের হচ্ছে এই খ নাম্বারের এটা প্রমাণ। এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই 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 এটা মিনিমাম 5 বার বাড়িতে প্র্যাকটিস করবে সবাই, তাহলে তোমাদের এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। গ নাম্বারে দেখো বলছে কি, যে প্রমাণ করো যে এন এফ ইকুয়াল টু পি কিউ, অর্থাৎ
এই যে এন এবং এফ ইকুয়াল টু পি কিউ, এটি হবে। তো এটাও আমাদের প্রমাণ করতে হবে ঠিক আগেরই মতো, যে প্রথমে লিখতে হবে বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন মানে কি তোমাদের বলছিলাম যে এখানে আমাদের কি কি দেওয়া আছে এবং কি প্রমাণ করতে হবে সেটা লিখতে হয়। তো দেখো তোমাদের সুবিধার জন্য এটা আমি আগেই লিখে রাখছি যে আমাদের ত্রিভুজটা ছিল কি এম এন এফ, এর এম এন ও এম এফ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। দেখো এই যে একটা ত্রিভুজ আছে এম এন এফ, এই ত্রিভুজের এম এন এর মধ্যবিন্দু হলো পি এবং এম এফ এর মধ্যবিন্দু হলো কিউ। আমাদের প্রমাণ করতে হবে যে এন এফ মানে এই যে এন এফ ইকুয়াল টু পি কিউ। তারপর আমাদের কি করতে হবে, দেখো যে বিশেষ নির্বাচনের পর আমাদের কি করতে হয়, প্রমাণ অঙ্কন করতে হয়। কি করতে হবে, অঙ্কন। অঙ্কন তো অঙ্কন কিভাবে করব, দেখো আমরা আসি এখানে। আমাদের যে ত্রিভুজটা ছিল, ত্রিভুজটা দেখতে কেমন, এই রকম। যার এখানে কি ছিল যে এম এন এফ এবং মাঝখানে ছিল কি মধ্যবিন্দু ছিল পি কিউ, আর এই মধ্যবিন্দু ছিল আর। এখন আমরা করব কি, এই যে পি কিউ যোগ করে দেব, পি কিউ যোগ করব এবং এই যোগ করার পর পি কিউটাকে এমন ভাবে বর্ধিত করব যেন এই পি কিউ এর সমান হয়। অর্থাৎ পি কিউ কে বর্ধিত করব আমরা ডি পর্যন্ত, যেন এই পি কিউ সমান কিউ ডি হয়। এরপর করব কি, যে ডি এফ যোগ করি। দেখো অঙ্কন কি করলাম আমরা, পি আর কিউ এগুলাকে কি করব, যোগ করি, পি কিউ যোগ করি। তারপরে কি করলাম, এই পি কিউ কে বর্ধিত করব কতটুকু, পি কিউ, পি কিউ কে বর্ধিত বর্ধিত করি যেন পি কিউ সমান কিউ ডি হয়, পি কিউ সমান কিউ ডি হয়। এবং লাস্টে আমরা কি করব, এই যে এফ ডি এটা যোগ করব, মানে ডি এফ যোগ করি, যোগ করি। এটাই ছিল আমাদের অঙ্কন। কি করলাম, পি কিউ যোগ করছি এবং পি কিউ কে বর্ধিত করছি ডি পর্যন্ত যেন আমাদের পি কিউ সমান কি হয়, কিউ ডি হয়। এবং লাস্টে কি করলাম, যে ডি আর এফ কে যোগ করছি। এখন আমাদের করতে হবে কি, প্রমাণ। তো দেখো প্রমাণ করার সময় আমরা দুইটা জিনিস একটু লক্ষ্য করব। আমাদের এখানে দুইটা ত্রিভুজ আছে, এই যে দেখো এই একটা ত্রিভুজ এম পি কিউ এবং আরেকটা ত্রিভুজ কিউ ডি এফ। এই দুইটা ত্রিভুজ হতে আমরা প্রমাণ করব যে ত্রিভুজ এম পি কিউ, এম পি কিউ এবং ত্রিভুজ কিউ ডি এফ, এই দুইটা ত্রিভুজ হতে পাই। কি পাই, হতে পাই। কি পাবে, দেখো এই দুইটা ত্রিভুজে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে কি পাবে, যে পি কিউ সমান কিউ ডি। কি পাবে, পি কিউ সমান কিউ ডি। এটা কিভাবে পাইলে, এটা পাইলাম আমরা দেখো এই যে অঙ্কন হতে। কি পাইছি, অঙ্কন হতে। এরপর দেখো আমরা লিখতে পারি কি, যে এম কিউ ইকুয়াল কিউ এফ, এম কিউ ইকুয়াল কিউ এফ। এটা কিভাবে পাইলাম, এটা পাইলাম হচ্ছে এই যে আমাদের কিউ ছিল এম এফ এর মধ্যবিন্দু। তো যে কোনো একটা বাহুর যদি মধ্যবিন্দু হয় তাহলে এই পাশের আর এই পাশের দৈর্ঘ্য কি সমান হয় না। এজন্য আমরা কি করতে পারি, এই দুটো সমান লিখতে হয়। তাহলে কি হচ্ছে, কিউ কার মধ্যবিন্দু, এম এফ বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু এটা। এরপর দেখো আমাদের একটা কোণ আছে এম কিউ পি, এম কিউ পি, এই কোণ, এই যে এম কিউ পি মানে কি এই কোণটা। এবং আরেকটা কোণ আছে ডি কিউ এফ। কি আছে, কোণ ডি কিউ এফ। এই যে দুইটা কোণ পরস্পর সমান, কোণটা দেখো ডি কিউ এফ, এই দুইটা কোণ পরস্পর সমান। এই দুইটা কোণ কি জন্য সমান, আমরা জানি এগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ। কি কোণ, বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ। কি জন্য বিপ্রতীপ কোণ, ওই যে আমরা এর আগে দেখছি যে দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তো এই কোণ আর এই কোণ হয় কি পরস্পর বিপ্রতীপ কোণ, এবং একইভাবে এই কোণ আর এই কোণটা হয় কি পরস্পর বিপ্রতীপ কোণ।
তো দেখো এখানেও সেম জিনিসটাই ঘটছে। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ত্রিভুজের দুইটা বাহু সমান এবং একটি কোণ সমান। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো তিনটি সমান হলে ত্রিভুজদ্বয় পরস্পর কি হয়, সর্বসম হয়। তো তাহলে আমরা লিখতে পারি কি, এই যে আমাদের কি ছিল, ত্রিভুজ এম পি কিউ এবং ত্রিভুজ কি ছিল কিউ ডি এফ, এই দুইটা ত্রিভুজ কি হবে, সর্বসম। মানে কি করতে হয়, সমান চিহ্ন দেওয়ার পর একটা ঢেউ চিহ্ন দিতে হয়, তাই না? আসো, এই দুটা ত্রিভুজ তাহলে কি সর্বসম। তো সর্বসম অর্থ কি, এর বাদ বাকি যে সকল বাহু আছে সেগুলোও পরস্পর কি সমান। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে দেখো পি এম আর ডিএফ, এই দুইটা কি পরস্পর সমান না, কারণ বাকিগুলো কি হবে সমান। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, পি এম ইকুয়াল ডি এফ। দেখো এটা আমরা লিখতে পারি। এরপর আসো, এখন আমরা কি করব, এখন দেখো পি এম যেটা ছিল, পি এম মানে কোনটা, এই যে পি এম, এটার পরিবর্তে আমরা চাইলে কি পি এন লিখতে পারি না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের পি বিন্দুটি এম এন এই বাহুর কি মধ্যবিন্দু, যেহেতু মধ্যবিন্দু যার কারণে এই পাশের দৈর্ঘ্যটা আর এই পাশের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে আমরা করতে পারি কি, পি এম যেটা আছে তার পরিবর্তে লিখতে পারি কি পি এন, পি এন ইকুয়াল কি হবে, ডি এফ, এটি হবে। তার মানে আমাদের এই যে পি এন এবং এই যে ডিএফ, এই দুইটা বাহু পরস্পর কি হবে, সমান হবে। এখন দেখো আমার যেহেতু নিচের জায়গাটা আমি এখানে লিখলাম, এখন কি হবে, এখন দেখো কি হচ্ছে যে আমাদের এই যে চিত্রটি আছে, এই চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে পিএম ছিল বা এমপি ছিল যেটাই বলো, পিএম এবং কি হবে, এবং এই যে ডিএফ কি হবে, ডিএফ বাহুদ্বয়কে, বাহু দ্বয়কে দ্বয়কে কি করে দেখো, এই যে পি কিউ, এই বাহুটা কি করে, ছেদ করে, কি করে, বাহুদ্বয়কে পি ডি বাহু ছেদ করে, ছেদ করছে না। দেখো এই যে আমাদের ছিল পি এম বাহু আর এই যে ছিল ডি এফ বাহু, এই দুইটা বাহুকে কি করছে, এই যে পি ডি এই বাহু দ্বারা কি করছে, ছেদ করছে। তো যেহেতু ছেদ করছে তার মানে কি, এদের মাঝখানে দূরত্ব কি হচ্ছে, একটা নির্দিষ্ট দূরত্ব। আবার তুমি যদি এখানে তাকাও যে এম থেকে এফ, এটা কি একটা নির্দিষ্ট দূরত্ব। তো আমরা জানি কি, যে কোনো দুইটা বাহুর মাঝখানে যদি একটা নির্দিষ্ট দূরত্ব থাকে তখন তাকে কি বলা হয় ভাইরা, সমান্তরাল। তো সমান্তরাল জিনিসটা কেমন, যে দেখো একটা বাহু ছিল ছোট, আমার আরেকটা বাহু আছে বড়, যেমনই থাকুক কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে এই দূরত্বগুলো যদি আমার সমান থাকে তাহলে এইগুলাকে আমি বলতে পারি সমান্তরাল। কি বলতে পারি, সমান্তরাল। তো দেখো এই যে আমাদের এমপি বা পিএম আর এই যে ডিএফ, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি সমান না, কারণ এই বাহু আর এই বাহুর দূরত্ব সমান। তাহলে আমরা বলতে পারি কি, যে পিএম, পিএম এই বাহুটা আর এই যে আমাদের কি আছে ডিএফ এই বাহুটা, এই দুইটা বাহু পরস্পর কি হবে, সমান্তরাল হবে। কি হবে, সমান্তরাল। এই চিহ্নটার নাম কি, সমান্তরাল। এখন এটা যদি সমান্তরাল হয়, যেহেতু আমার পি এমটাকেই বর্ধিত করলে আমরা কি পাচ্ছি, পি এন পাচ্ছি, তাহলে সেটাও আমরা কি পাবো, সমান্তরাল। অর্থাৎ আমি যদি এখানে এম এন লিখি, পি এম এর পরিবর্তে যদি এম এন লিখি, তাও সেটা সমান্তরাল থাকবে কার সাথে, ডি এফ এর সাথে সমান্তরাল থাকবে। কারণ কি, আমার এই যে বাহুর দৈর্ঘ্য বাড়লো বা কমলো তার সাথে সমান্তরালের সম্পর্ক নেই। সমান্তরাল হইতে হলে কি করতে হবে, তাদের মাঝখানের দূরত্ব কি থাকতে হবে, সমান থাকতে হবে। তো এখানে যদি আমি বাহুর দৈর্ঘ্য বাড়াই তাও তো মাঝখানে দূরত্ব চেঞ্জ হচ্ছে না, তার মানে আমাদের কি, যে পি এম এটা সমান্তরাল ডিএফ এর সাথে, একইভাবে এম এন এটাও কি হবে, সমান্তরাল হবে ডিএফ এর সাথে। সেম একইভাবে আমি যদি এখন এই বাহুটাকে কমাই আনি, মানে কি পি এন লিখি, তাহলে কি হবে, সমান্তরাল থাকবে না, পি এন সমান্তরাল কি হবে, ডি এফ। কোনো সমস্যা আছে, সমস্যা নেই। কারণ কি, বাহুর দৈর্ঘ্য আমি কমাই বা বাড়াই, তাদের মাঝখানে দূরত্ব যদি আমার সেম থাকে তাহলে কি হবে, বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হবে। এখন দেখো এই যে আমার পি এন এফ ডি একটা কি চতুর্ভুজ না, কারণ চারটি বাহু থাকলে আমরা কি জানি, চতুর্ভুজ। তাহলে কি হবে, পি এন এফ ডি চতুর্ভুজে, চতুর্ভুজে কি হবে, দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে পি এন আর ডিএফ এই দুইটা কি পরস্পর সমান না, এই যে পি এন ডিএফ কি পরস্পর সমান। তাহলে কি লিখতে পারি আমরা, পি এন ইকুয়াল ডিএফ, এবং একই সাথে এখানে কি দেখতে পাচ্ছি, পি এন সমান্তরাল ডিএফ।
তো দেখো, এই চতুর্ভুজের এই বাহু আর এই বাহুটা একই সাথে সমান এবং সমান্তরাল। তো আমরা কি জানি যে যে কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহু দেয় সমান ও সমান্তরাল হয়, তাহলে তারা কি হয়, পরস্পর সরি তারা একটি সামান্তরিক হয়। তাহলে কি হবে, এটি একটি, অতএব পি এন এফ ডি একটি কি হবে, সামান্তরিক। সামান্তরিক। তাহলে এই চতুর্ভুজটা আমাদের কি হবে, একটা সামান্তরিক। তাহলে কি হচ্ছে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তারা কি হচ্ছে, একটা সামান্তরিক। আবার আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হচ্ছে, সমান ও সমান্তরাল। তার মানে এই যে আমাদের ছিল পি ডি আর এন এফ, এই দুইটা বাহু তাহলে কি হবে, পরস্পর সমান হবে না। তাহলে কি লিখতে পারি আমরা, পি ডি সমান কি হবে, এন এফ। এই দুইটা কি হবে, পরস্পর সমান হবে। কারণ কি, বিপরীত বাহুগুলো আমরা কি জানি, সমান জানি। এখন দেখো, যেটা আমাদের পি ডি ছিল সেটাকে আমরা কি লিখতে পারি, পি কিউ প্লাস কিউ ডি, এটা লিখতে পারি না? তাহলে কি লিখতে পারি, পি ডি কে আমরা লিখতে পারি পি কিউ প্লাস কিউ ডি, এটা লিখতে পারি সমান এন এফ যা ছিল তাই। এখন দেখো, আমাকে প্রমাণ করতে বলছিল কি, এন এফ ওটা যা থাকবে তাই। এখানে প্রমাণ করতে বলছিল পি কিউতে। তার মানে এই যে আমার যেটা পি কিউ ছিল সেটাকে পি কিউ লিখলাম, প্লাস এই যে কিউ ডি, দেখো পি কিউ আর কিউ ডি পরস্পর দুইটা সমান না। কারণ এটা আমরা কোথায় পাইছি, অঙ্কনে পাইছিলাম যে পি কিউ যতটুকু তাকে আমি বর্ধিত করছি কিউ ডি পর্যন্ত, যেন দুইটা পরস্পর সমান হয়। তাহলে এই কিউ ডির পরিবর্তে আমি কি লিখতে পারি, পি কিউ লিখতে পারি, সমান কত হবে, এন এফ হবে। তাহলে দেখো, এখন এই দুইটা যোগ করলে কি হবে, যে পি কিউ প্লাস পি কিউ কি হবে, টু পি কিউ সমান কত, এন এফ। আর এটাই আমাকে দেখো প্রমাণ করতে বলছিল, যে প্রমাণ করো যে এন এফ ইকুয়াল টু পি কিউ। তো দেখো, এটাই আমাদের নির্ণয় কি হবে, অ্যান্সার হবে। অ্যান্সার তো না, সরি, প্রমাণ হবে আর কি, প্রমাণিত। এটা কি হবে, প্রমাণিত, প্রুফ। প্রুফ বোঝাইছে।